জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সবুজ আছি। শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টার পাঞ্চে শুরুতেই আজকে যাকে দেখে নেব, প্রীতম দত্ত রয়েছেন বিজেপির তরফ থেকে আমাদের, এবং আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কৃষাণু মিত্র আমাদের সঙ্গে থাকবেন। আমি অবভিয়াসলি আজকে আমরা দিনভর যেভাবে পার্টনার পাটিগণিত দেখানোর চেষ্টা করেছি এবং সবার আগে জি 24 ঘন্টা প্রত্যেকটা আপডেট আপনাদের সঙ্গে খুঁটিনাটি তুলে ধরেছে, কিন্তু এই জায়গা থেকে আমি প্রীতমের কাছে এই প্রশ্ন নিয়ে যাই। প্রীতম, কোথাও গিয়ে আমরাও ভাবতে পারিনি যে এতটা মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি যাকে বলে সেটা এনডিএ শিবিরের হবে। তোমার অনেক দিন আগে যখন ক্যাম্পেইন চলছিল তখন নরেন্দ্র মোদী বলে দিয়েছিল, আমরা ভাবতে না পারলে কি আছে, ওই ভদ্রলোক 24/7 পলিটিক্স করে, মানুষের মাঝখানে থাকে, মানুষের মাঝখান থেকে আজকে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিশ্ব নেতা হয়েছেন। উনি লোকের পালস বুঝতে পারেন, তার কারণে যেই ডেভেলপমেন্ট, যে জঙ্গলরাজের পর থেকে যে ডেভেলপমেন্ট হয়েছে, তোমার পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে জিডিপি গ্রোথ থেকে শুরু করে তোমার স্টেট বাজেট থেকে শুরু করে লাফিয়ে 50% 60% না, জাস্ট ডবল ট্রিপল এর থেকে বেশি হারে বেড়েছে। তোমার মহিলারা সুরক্ষিত আছে। আজকে তুমি বলো না, অন্য জায়গায় ইকোনমিকলি দেখে লোকে মদের বিক্রি বাড়িয়ে দেয়। দিল্লিতে আমরা দেখেছি একটা মদ বিক্রি করতে গিয়ে একটা সরকার চলে গেল, সেইখানে বিহার তো মদ বন্ধ করে দিয়েছে যে আমার রেভিনিউ দরকার নেই, আমার মা বোনেদের সুরক্ষা আগে। সেই মা বোনেরা আজকে বিহারের জনতা মা বোনেরা আজকে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীকে আশীর্বাদ দিয়েছেন। যেই ডেভেলপমেন্ট, যেখানে রাস্তা থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে যেখানে পৌঁছায়নি, প্রত্যেক তালুকাতে তোমার একটা করে স্কুল, যেখানে পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে একটা পর একটা বিহারের স্কুল খুলে গেছে। এই যে তুমি আজকে এইটা হচ্ছে আজকে মানে চিত্র, যে তোমার শুধু তোমার আমাদের যেভাবে তোমার গঙ্গা নদী ওপর দিয়ে বয়ে চলেছে, সেরকমভাবে তোমার উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, তারপর এই বেলায় এখন পশ্চিমবঙ্গ। আর ওদিকে আমরা অলরেডি তোমার এর আগে কলিঙ্গ, এখন হচ্ছে অঙ্গ, এরপর হচ্ছে পালা হচ্ছে বঙ্গ, কেউ আটকাতে পারবে না। তো সুতরাং তার কারণে মানুষ চাইছে, মানুষ ডেভেলপমেন্ট পলিটিক্সে বিশ্বাস করছে, মানুষ নরেন্দ্র মোদীর গ্যারেন্টিতে বিশ্বাস করছে, মানুষ বলছে যে বিকশিত ভারত করার জন্য বিকশিত বিহারও দরকার। শ্রমিক ভট্টাচার্যের একটা এক্সহ্যান্ডেলের পোস্ট আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেখানে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পরবর্তী স্টেশন কালীঘাট। সেই ছবি আপনারা দেখাচ্ছি, শ্রমিক ভট্টাচার্যের বিজেপি রাজ্য সভাপতির এই এক্সহ্যান্ডেলের পোস্ট। প্রীতম, হ্যাঁ তাই তো, দেখুন আমি তো তাই বললাম যে এখন তোমার কলিঙ্গ জেতা হয়ে গেছে, অঙ্গ জেতা হয়ে গেছে, এবার বাড়ি হচ্ছে তোমার আমাদের এই বঙ্গপ্রদেশে। তো বঙ্গপ্রদেশের যে আজকে যে এই পুরো একদম স্ক্যামের যে পীঠস্থান, সেই কালীঘাট, সেই কালীঘাটে আমরা মাথা ঠুকতে যাই, নিজে পাপ স্খলন করতে যাই, সেখানে সবচেয়ে বেশি পাপের জায়গা হয়ে গেছে। সেটা তো বাঙালি সনাতনীদের সবচেয়ে মাথা ব্যথার কারণ। সেই জন্যই মা কালীর আশীর্বাদ নিয়ে ওই আদিগঙ্গা থেকে শুরু করে বঙ্গোপসাগর গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এই মমতা ব্যানার্জি সরকারকে 2026-এর নির্বাচনে বিসর্জন দিতে চলেছে। কিসের জন্য? ডেভেলপমেন্টের জন্য। তুমি বলো না, এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে তোমার রেল, তোমার রেশন থেকে শুরু করে নিয়ে চাকরি, তোমার কোন জায়গা, এমন একটা জায়গা, এমন একটা ডিপার্টমেন্টের নাম বলো যেখানে মমতা ব্যানার্জির সরকার তোমার দুর্নীতি করেনি, যেখানে তোমার ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচা করে বারবার চাকরি আটকানোর জন্য, বারবার চোরেদের বাঁচানোর জন্য উনি লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট সেই জায়গায় দৌড়েছেন। তোমার কোর্ট থেকে, তোমার লোয়ার কোর্টে জাজ থেকে শুরু করে তোমার হাইকোর্টের জাজ, কেউ নিরাপদ না। তুমি বলো আজকে কোন সোসাইটিতে আজকে আর্থসামাজিক দিক থেকে শুরু করে তোমার ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স থেকে শুরু করে ক্রিমিনালাইজেশন অফ সোসাইটি থেকে শুরু করে সবটা মমতা ব্যানার্জি করেছেন। তার বিরুদ্ধে আজকে জনতা রুখে দাঁড়িয়েছে। তুমি বলো তো, আজকে তো তোমার বিহারের নির্বাচন পুরো ইন্ডিজোটকে দুহালে দুটো চড় মেরেছে। তার কারণ হচ্ছে যে গণতান্ত্রিক দেশে সংবিধান মেনে যে এসআইআর হচ্ছিল, সেই এসআইআর বিরোধিতা করার জন্য তারা সুপ্রিম কোর্টে দৌড়েছিল। সেখানে তৃণমূলও ছিল, সিপিআই ছিল, তোমার সিপিএম ছিল, পুরো ইন্ডিজোট ছিল। সেখানে আজকে ভারতবর্ষের এই বিহার প্রদেশের মানুষ দুগালে দুটো চর মেরে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের গণতন্ত্রের শেষ কথা বলবে এবং সেটা সংবিধানের ধারাতেই চলবে, সংবিধান মেনেই চলবে। সেটা পশ্চিমবঙ্গ হতে চলেছে। পশ্চিমবঙ্গে এর আগে খুব নাচানাচি করছিল, এই মানবো না, সেই মানবো না, একে ঘেরাও করবো, ওকে ঘেরাও করবো। যখন থেকে এসআইআর শুরু হয়ে গেছে তখন থেকে দেখছি যে এনাদের নিজেদের তোমার বিএলওরা তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে হেঁটে বেড়াচ্ছে। এইগুলোর এগেনস্টে কিন্তু মানুষ ভোট দেবে। তার কারণ হচ্ছে মানুষের এই অপশাসনের বিরুদ্ধে যেতে 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 মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। সুতরাং বিজেপি শোষণের জন্যই তোমার ভারতীয় জনতা পার্টিকে 2026-এর মানুষ নির্বাচিত করতে হচ্ছে এই বঙ্গপ্রদেশ। এই জায়গা থেকে কৃষারুদা, বিষয়টা ইন্টারেস্টিং এই জায়গা থেকে
কারণ একেবারে সাত সকালবেলা যখন ট্রেন শুরু হয়েছিল গিরিরাজ সিং শুরুটা করে দিলেন যে এইবারে টার্গেট বাংলা, মানে ঝাঁঝটা কিন্তু এবারে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে বিষয়টা চ্যালেঞ্জ, নাকি তোমরা বলবে যে বিহারের নিয়ম বাংলায় অন্তত খাটে না? না, এখন গতবার বিহারের নির্বাচনের ফলাফল দেখার পরই তো শুভেন্দু বাবু প্রীতমরা বিজেপির দিকে তাদের পথ প্রশস্ত করেছিল এবং তাদের সেই উৎসাহটা তখন ছিল যে হয়তো বিহারের পর বাংলা হবে। তো সেগুড়ে বালি হয়েছে, সেটা হয়নি। তার জন্য প্রীতম একগাদা ভুলভাল তথ্য এখন তুলে ধরলো। স্কুল বন্ধ, আজকে বিহার, উত্তরপ্রদেশ শুধুমাত্র হিন্দি বলাইতে বিগত 10 বছরে প্রায় 86,000 স্কুল বন্ধ হয়ে গেছে, এটা কেন্দ্র সরকারের ডেটা বলছে। একা বিহারে 46%, 46% সরকারি স্কুল গত 10 বছরে বন্ধ হয়ে গেছে। তো একটু ডেটাগুলো দিলে একটু হয়। মদ বন্ধ করেছে, খুব ভালো কথা, মদ বন্ধ করেছেন, আপনারাই মদ বেচতেন, আপনারাই বন্ধ করেছেন। কিন্তু আপনাদের যিনি উপমুখ্যমন্ত্রী, নির্বাচনের দিন তিনি তার কেন্দ্রে একজন বিরোধী প্রার্থীকে দেখে, সম্ভবত কংগ্রেসের, বলছেন তুমি মদ খেয়েছো। এখন আপনি বলুন যে বিজেপি সরকার, বিজেপির জোট সরকার, নির্বাচন কমিশনের তদারকিতে পুনরায় বিজেপির সরকার চলছিল, তাহলে সে বিরোধী দলের প্রার্থীকে আপনাদের অভিযুক্ত করতে হলো কেন মদ খেয়েছেন? তার মানে বিহারে এখনো ব্যান সত্ত্বেও মদ পাওয়া যায়। তাহলে সুশাসন কোনটা বলছেন? ব্যান আপনারা করেছেন, আপনারাই বলছেন মদ বিক্রি হয়েছে। আবার আপনারা বলছেন জঙ্গল রাজ, সুশাসন। আচ্ছা, বিহারে গত 10 বছরে কত মাসে গুনে গুনে প্রত্যেক সপ্তাহে 3টি করে গড়ে ব্রিজ, নতুন ব্রিজ, কোটি কোটি টাকা দিয়ে বানানো ব্রিজ, নতুন ব্রিজ উদ্বোধনের পর বা আগে ধসে পড়েছে। সেই চিত্র সারা বিশ্ব দেখেছে, শুধু বাংলার লোকেরা, আমরা বাঙালিরা নয়, সারা ভারত এবং সারা বিশ্ব দেখেছে। এখন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাগুলো বললে হবে? বিহারের মানুষ হয়তো চেয়েছেন, এখন জ্ঞানেশ কুমার চেয়েছেন না বিহারের মানুষ চেয়েছেন আমরা জানি না, আমরা জানতে চাইও না। আমরা বাংলার যখনই পারবে না তখন মানুষদের দোষারোপ করবে, গণতন্ত্রকে দোষারোপ করবে, সংবিধানকে দোষারোপ করবে। এই ব্যাপারটা অন্যান্য জায়গায় এজেন্ট হতে পারবেন বিজেপির, তাই জন্য নিয়ম পরিবর্তন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। সুতরাং বাংলায় এসআইআর করো, আরআইএস করো, এনআরসি করো, সিএ করো, যাই করো, ফল বিজেপির কি হচ্ছে বিজেপির নেতারাই দেখেছেন। বিহারে উল্লাসিত নতুন করে কিছু নাই, 2020-তেও দেখেছিলাম। ঢালাও শুভেন্দু অধিকারী নভেম্বর মাসে ফল জানার পর ডিসেম্বর মাসে লাফাতে 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 তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে চলে গেলেন। তারপরে সবাই এলো, তাতে কি হলো? যে এত যেখানে যোগদান শুধু অনুষ্ঠান নয়, তারা যোগদান হয়েছে। বোঝো বোঝো তোমার তোমার পার্সেন্টেজটা বোঝো, কোনখান থেকে কোথায় গেছে, কোথায় গেছে ভারতবর্ষে। তোমার সব পণ্ডিতরা বসে হিসাব করুক যে কোন পার্সেন্টেজটা কোন পার্সেন্টে গেছে। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিই পারে। আমি আসবো তোমার কাছে, তৃণমূলের বিসর্জন দিতে চলেছে, তোমার কাছে আসবো, তোমার কাছে আসবো। এটা অভিনব আমার আলোচনা করতে দেরি হয়ে যাবে বিষয়টা। 3 থেকে 77 হচ্ছে একটা মিথ্যাচার। 3 ছিল 2016 ওই একজনের গেছে না, পিএসসি করেছিল, গতকাল চলে গেছে, এবার বাকি সবকটা যাবে। অসাংবিধানিক একটা তোমরা এতদিন চালিয়েছো সরকার, আবার যাবে। বিহারের মতো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি প্রসঙ্গে আসতে পারছি না। তার জন্য চেঁচাতে হবে, আরো চেঁচাতে হবে। যত চেঁচাবে ওই সেই টুক 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 আমরা বাজাবো, আর বিজেপি তিরিং বিড়িং করে চেঁচাবে আর লাফাবে। আমরা আবার বলছি 3 থেকে 77 এখন 77-এর নিচে গিয়ে দাঁড়িয়েছে। বিজেপি নিজেও বলতে পারবে না কটা তার বিধায়ক আছে। সুতরাং বাংলার বাস্তব আলাদা, বিহারে কি এই যে কৃষ্ণদা বলেন বাংলার বাস্তব আলাদা, কোন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস এটা দাবি করছে? আমি কুণাল ঘোষের একটা পোস্ট আমি এই মুহূর্তে দেখাতে বলবো, যেখানে কুণাল ঘোষ খুব ইন্টারেস্টিং রাহুল গান্ধীকে খোঁচা দিয়েছেন। অবশ্যই আমাদের কংগ্রেসের হাল দেখেছি বিহারে কি হয়েছে, সেই জায়গা থেকে রাহুল গান্ধীকে নিয়ে যখন সর্বস্তরে প্রশ্ন, তখন কুণাল ঘোষ প্রশ্ন করছেন এবং একটা বড়সড় দাবি করেছেন কুণাল ঘোষ যে লোকসভার বিরোধী দলনেতা
রাহুল গান্ধী তাকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হোক, এমনটাই কুণাল ঘোষের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং ঠিক এই জায়গা থেকেই প্রীতম, মানে তৃণমূল কংগ্রেসের এটা কিন্তু একটা শক্তপোক্ত দাবি যে মানে অনেকে এলো, কংগ্রেস এলো, আপ এলো, কেউ পারলো না, একমাত্র তৃণমূল কংগ্রেস। তুমি যেরকম ম্যাপ দেখাচ্ছিলে এখনো পর্যন্ত খাড়া হয়ে রয়েছে। তুমি বলো না, আজকে তোমাকে বললাম যে 3 থেকে 77 হয়েছিলাম 2021-এ, এই 77 থেকে তোমার 200 আমরাই যাব। তার কারণ হচ্ছে যে সুশাসন একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার দিতে পারে। এখানে কোনো নেপোটিজম নেই। যেই মমতা ব্যানার্জি মূল্যবোধের কথা বলে এই তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করেছিল, তৃণমূলের লোকই আজকে বুঝতে পারছে যে সেম জিনিসটা যেটা বিহারে নীতিশ কুমারকে বলতে পারবে না, ওনার ছেলে ওনার পরিবারের কেউ তোমার ওখানে পলিটিক্সে নেই, কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূলের ভাইপো থেকে শুরু করে তার তোমার ভাইয়ের বউ থেকে শুরু করে ভাইদের থেকে শুরু করে সবাই একটা করে ব্লক থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সব জায়গায় বসে রয়েছে, এবং তারাই পুরো এই তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট লিমিটেড পার্টিটা চালায়। কে মমতা ব্যানার্জি চেয়ারম্যান আর বাদবাকি হচ্ছে তোমার ওই ভাইপো হচ্ছে বাদবাকি হচ্ছে তোমার এমপ্লয় ছাড়া কিছু না। এবং যে তোমার আজকে কুণাল ঘোষকে কি বলবো, যে কুণাল ঘোষ আজকে মমতা ব্যানার্জিকে বলেছিলেন সমস্ত সারদার টাকাটা মমতা আমি কুণাল ঘোষের বক্তব্য আছে সেটা শোনাই, তারপর তোমার কাছে আসছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের লোকসভার দলনেতা শুধু নন, আজকের ভোটের পর লোকসভায় দাঁড়িয়ে দেখবেন অলিখিত বিরোধী দলনেতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা পালন করে দেবেন। কংগ্রেস আর রাহুল গান্ধী সেটা করতে পারছে না। আচ্ছা প্রীতম, আমি একদম মানে টেকনিক্যালি জিজ্ঞেস করছি, তোমাদের কি মনে হয় এই মুহূর্তে, মানে যেহেতু আজকে সকালে বিহারের রেজাল্টের পর গিরিরাজ সিং বাংলার কথা বললেন, তোমাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে তোমাদের প্রতিপক্ষ কংগ্রেস আর নেই, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তোমাদের বিরোধী হিসেবে বলছি আমি? পশ্চিমবঙ্গে তো অবশ্যই প্রতিপক্ষ তৃণমূল, তার কারণ হচ্ছে তৃণমূল ইন্ডিজোটের সদস্য। কয়েকদিন আগে আমরা দেখেছি এই ভাইপো গিয়ে ওখানকার যে ঘুরে বেড়ানো নেতা লোকসভার আমাদের দুর্ভাগ্য, সে তার সাথে গিয়ে মিটিং ফিটিং করে এসছে, তারা তো ইন্ডিজোটের শরিক। আমরা দেখেছি বিশাল বিশাল মিটিং করতে। তো এখানে তো আমরা বলি সবসময় যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরা সব একসাথে ইন্ডিজোট। সেই ইন্ডিজোটকে আমরা অন্য জায়গায় পরাস্ত করেছি, এই তোমার পশ্চিমবঙ্গ পরাস্ত করতে চলবো, গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে। কিন্তু এই যে আজকে ধরো যে ক্লিন ভোটার নিয়ে ভারতীয়র একমাত্র শুধু ভারতীয় নিজস্ব ম্যান্ডেট নিয়ে আজকে বিহারের সরকার করেছে, সেটা পশ্চিমবঙ্গ হবে। এই পশ্চিমবঙ্গতে এসআইআর করা নিয়ে যে বিরোধিতারা করছিল সেটা দুটো চর খেয়েছে, এর আগেও খেয়েছে, গতকালও সুপ্রিম কোর্ট আবার খেয়ে এসছে। তো সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনেই দেশ চলবে, তৃণমূলের কথায় দেশ চলবে না। যেটা এখানে এনএচআরসির সময় এই হাইকোর্ট বলেছিল যে এখানে তোমার শাসকের নিজস্ব শাসন চলে, তো আইনের শাসন চলে না, সেখানে এই পরিবর্তনটাই হবে। এখানে শাসকের নিজস্ব আইন চলবে না, এখানে আইনের শাসন চলবে, সংবিধানের শাসন চলবে। সেই জন্য সুশাসনের জন্য এখানে ভারতীয় জনতা পার্টি সরকার হবে। তুমি বলো তো যে এই আমি তোমাকে বললাম এমন এক ডিপার্টমেন্টের নাম বলো যেখানে তোমার পশ্চিমবঙ্গে স্ক্যাম হয় না। যেই মমতা ব্যানার্জি মূল্যবোধের রাজনীতি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে চলে এসেছিল, সেখানে উনি তো দেখেছেন সমস্ত ওনার পরিবারের লোকজন সে হচ্ছে পলিটিক্সে আছে, বাদবাকি লোককে ভেসে আসে। সুতরাং এই তৃণমূলের মধ্যেই ভাঙন শুরু হয়েছে। তুমি দেখছো না আজকে সব জায়গায় তৃণমূলদের মারছে, তৃণমূলদের গুলি করছে, তৃণমূলদের গুলি করে মেরে ফেলছে। তো সুতরাং এই যে মুসল পর্ব অনেকদিন আগে শুরু হয়ে গেছিল, এবার সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি সরকার এখানে আসতে চলেছে, এসে এখানে সুশাসন হবে। এবং এখানে কলকারখানা থেকে শুরু করে অন্যান্য প্রদেশে আমরা যেরকম করে দেখিয়েছি এখানেও পশ্চিমবঙ্গ হবে। আচ্ছা, আমি কৃষাণুদা একটা বিষয় জানতে চাইবো, এই যে ধরো কুণাল ঘোষ বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সুযোগ্য বিরোধী দলনেতা, রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, তোমার কি কোথাও গিয়ে মনে হয় না এই যে রাজ্যে রাজ্যে যখন ভোট হচ্ছে হিন্দি বলয়গুলোর মধ্যে, বিহারের ক্ষেত্রেও এই যে বিরোধী জোটের মধ্যে যে পারস্পরিক তরজার যে বিষয়টা, সেইটা বিজেপির ক্ষেত্রে অনেকটা ডিভিডেন্ড এনে দেয়? মানে লোকের কাছে একটা ইন্ডিয়া এই জোট বলে যে বিষয়টা, সেটার অস্তিত্ব আস্তে আস্তে ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। আমি ইন্ডিভিজুয়াল তৃণমূলের কথা বলছি না, আমি বলছি সামগ্রিক বিরোধী জোট। বিজেপি সেখানেই সফল যেখানে রাজ্যের বিভিন্ন দলকে তারা বিভক্ত করে রাখছে,
মহারাষ্ট্রতে দেখো, আজকে না, বিহারে আলাদা দেখো। করে বিজেপি কি বিভক্ত করবে? এ তো বিরোধীরাই বলছে। তার মানে আরে আমার কথাটা বাবা, মিলে গেল তো এখানে- যে এখানে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল একসাথে ইন্ডিয়া জোটে আছে। আমাকে ডাকা- আচ্ছা, আচ্ছা, প্রমাণ পিতা, করো। পিতা, সুতরাং পিতা, এখন আমি আমি শুনেছি, আমি শুনেছি তোমার কথা। আমাদের না, বলতে দাও, এখন আমি বলতে বলতে দিচ্ছি, দিচ্ছি। বলতে দিচ্ছি। তুই কৃষাণ কৃষাণরা শুনবে না, আচ্ছা, বাংলার মানুষ শুনবে না, না। প্রীতম, কৃষাণরা আজকে যে যোগ্য নেতার কথা বলছে সেই প্রীতম, যোগ্য বলতে নেতা দাও। একটা সময় শুনেছিলাম প্রীতম, বলতে দাও, MBA, বলতে BBA দাও। নাকি সব ডিগ্রি ভুয়ো। আচ্ছা, সেটা উদাহরণ এখন প্রীতম, উনি বলতে দাও, বলতে দাও। উচ্চ মাধ্যমিক বলতে পাস। দাও, শুধু বলতে দাও। বড় বড় কথা, বলতে দাও, মিথ্যা বলতে কথা। দাও। প্রীতম, বলতে নিজে, দাও। আর.কে. সিং, কিভাবে জিতেছে, ক্যাবিনেটের বলতে দাও। ক্যাবিনেট মিনিস্টার, তিনি অভিযোগ করেছেন বিহারের শুধু বিদ্যুৎ দপ্তরে 62,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। তো বিজেপির সাথে কি লড়ছে। করছিল? ঘুমিয়েছিল? আচ্ছা, শকুনি চৌধুরীর ছেলে, না, প্রীতম, প্রত্যেকটা কথা এরকম হয় বলতে হবে। সেখানে তুমি বলতে পরিবারবাদ দাও। নেই। সম্রাট চৌধুরী, শকুনি চৌধুরী পলিটিশিয়ানের ছেলে কি ছেলে নয়? বিজেপি সেই বাবার ছেলে, শকুনি চৌধুরীর ছেলে সম্রাট চৌধুরীকে ডেপুটি চিফ মিনিস্টার করেছে কি করেনি? আজকে জিতেন রাম মাঝির পার্টির 6 জন সদস্যের মধ্যে 4 জন তার পরিবারের লোকজন। তাহলে পরিবারবাদ নেই? বিজেপির রাজনাথ সিং এর ছেলে থেকে আজকে পীযূষ আচ্ছা, গোয়েল আমার থেকে শুরু প্রশ্নটাই করে অন্যদিকে চলে সকলেই গেল, হচ্ছে কৃষাণ। পরিবারবাদের অংশ। কে পরিবারবাদ নেই? কিসের কথা বলছে বিজেপি? এই যে মিথ্যাচার এখন করে, না, 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 প্রীতম, না, 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 প্রীতম, না, 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 প্রীতম বলতে দাও, না, প্রীতম বলতে দাও, না, 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 প্রীতম বলতে দাও, না, প্রীতম বলতে দাও। মানুষ সত্যিটা জানতে পারবে না। আজকে পরিবারবাদ বিজেপি আছে, দুর্নীতি ভুরি ভুরি আছে বিজেপির ক্যাবিনেট মিনিস্টার আর.কে. সিং, মোদি ক্যাবিনেটে। কৃষাণ, আমি যে প্রশ্নটা করেছিলাম, কৃষাণ। না, না, আলোচনাকে অন্য, না, না, না। এখানে বাজার করে লাভ নেই। প্রীতম, না, 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 প্রীতম, না, প্রীতম বলতে দাও, তুমি বলতে দিচ্ছ না, প্রীতম তুমি বলতে দিচ্ছ না, বলতে দাও কৃষাণদাকে। এটাই বিজেপি পারে, ওই জন্য বিহারে মানুষের তাড়া খেয়েছে, কিন্তু জ্ঞানেশ বাবু বলেনি দিয়ে দিয়েছে। বাংলাতে আজকে দেখুন, আপনারা দেখুন এই তলামলদের দেখুন, ওই তলামলদের দেখুন, মানুষের আশীর্বাদে আজকে ভারতীয় জনতা পার্টি আচ্ছা, প্রীতম, যদি আমরা নাকি তারা খেয়েছি। এই যে মিথ্যা কথা, প্রীতম, না, তোমরা জিতেছো, প্রীতম, তাহলে তোমরা জিতেছো যখন বলতে দাও। প্রীতম বলতে দাও, প্রীতম, না, 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 প্রীতম আলোচনাটা নষ্ট হচ্ছে, প্রীতম আলোচনাটা নষ্ট হচ্ছে। তোমরা বিজয়ী দল, তোমাদের কাছে এইটুকু পেশেন্স আমি এক্সপেক্ট করছি। কৃষাণদা, না না, এক্সপেকটেশনের মতো বিজেপি নয় তো। বিজেপি দুর্নীতি করে, গতি মিডিয়াকে দিয়ে মিথ্যাচার করে, মানুষ গতি মিডিয়াকে দিয়ে মিথ্যাচার করে, পরিবারবাদ করে, নিজেদের সন্তানদের আজকে রাজনাথ সিংয়ের ছেলে হোক, নীতিন গাডকারির ছেলে হোক, আজকে বিভিন্ন বিজেপির নেতাদের ছেলে হোক, নীতিন গাডকারির ছেলেকে ব্যবসা করে দিয়েছে, অমিত শাহ ছেলেকে বিজেপি করে দিয়েছে, সেটা পরিবারবাদ কি পরিবারবাদ নয়। আর এখানে বিরোধীরা বলবে এইভাবে অসমের মতো জায়গায় মানুষ শুনি, করতে সব দেখছি আমরা। এখানে ভারতীয় জনতা পার্টি সরকার জিততে চলেছে। তুমি আজকে খুব ইন্টারেস্টিং কথা যে মুসলমান ভাইদের ভুল বুঝিয়ে এরা বারবার ভয় দেখাতো, সেই মুসলমান ভাইরা, যাদব ভাইরা আমাদের মানে একদম মন খুলে ভোট দিয়েছে। সুতরাং আমরা তাদেরকে তোমার আশীর্বাদ পেয়েছি তাদের থেকে, সেই জন্য আমাদের এত বড় মাইন্ডেড হয়েছে। সেইটা দেখেই এদের মাথার আরো খারাপ হয়ে গেছে। যাদেরকে দুধেল গাই বানালাম তারাও তো আজকে বুঝে গেল যে আরে ডেভেলপমেন্টের জন্য আমরা তো মার খেয়ে যাচ্ছি, আমাদেরকে বারবার এই তৃণমূল নামক দলটা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে অপদস্থ করছে। সুতরাং সেই জন্য ভারতীয় প্রত্যেকে ভারত কাস্ট, ক্রিড, বর্ণ সব নির্বিশেষে আজকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। এবারে 2 মিনিট বলতে দাও, পশ্চিমবঙ্গ হবে। 2 মিনিট বলতে দাও, 2 মিনিট, ঠিক আছে, 2 মিনিট প্লিজ। আমার সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। কৃষাণদা কি বলবো? তাই জন্য এখানে পাগলের মতো চেঁচাচ্ছে। বলার কিছু নেই, বিজেপি হারবে সেটা ওরাও জানে। 26-এর পর হয়তো বহু কথা বলতে শুনবে না, ওই জন্য আজকে এখানে সব বলে কিছু নেই, চুরি করার আছে, সুতরাং চুরি করে যাও। কিন্তু চুরির আজকে শেষ হবে, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন হতে চলেছে। এটা আজকে সময় দেওয়ার লেখন হয়ে গেছে। বলতে না দাও কথা কি করে হবে? আরে কি বলতে, উনি তো বলেছেন বলার নেই। আরে বলতে দাও, বলার নেই। 1 মিনিট আছে বলতে দাও অন্তত। বলছে ভাই 1 মিনিট, তুমি তো শোয়ের অধিকাংশ সময় তুমিই বললে। আমরা জিতেছি, আমরা বলবো না, মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে, বলা হয়ে গেছে, তোমার জিতে গেছো। আমরা বলবো না জিতে গেছো, চোর তৃণমূল তারা বলবো না যে আজকে বিহারের মতো গোয়ার তুমি তো মতো স্টেজে আসোনি প্রীতম, তুমি একটা আলোচনা সভায় এসেছো, তুমি একটা ডিবেট ডিবেটে এসেছো। প্রীতম বলতে দাও। কৃষাণদা, আমার কাছে সময় প্রায় শেষ, বলো প্লিজ।
না না, আমরা তো ডুগডুগি বাজাচ্ছি। বিজেপি চেঁচাচ্ছে, লাফাচ্ছে, চেঁচাচ্ছে, লাফাচ্ছে, চেঁচাচ্ছে, লাফাচ্ছে, তার লাফাবে, চেঁচাবে, লাফাবে, চেঁচাবে, ভোটে আমরা জিতবো। এই যে বলার নেই কিছু, বললাম তো বলার নেই। তো সুতরাং এই তৃণমূল আজকে মহাদেবের যে ডুগডুগি বাজবে এবং সেই ডুগডুগি বাজিয়ে 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 ডমরু বাজিয়ে বাজিয়ে এরা কিন্তু আজকে কোথায় বঙ্গোপসাগরে বিসর্জন হতে চলেছে 2024 নির্বাচনে। তো সুতরাং এই জন্য ওদের কিছু বলার নেই, আর কিছু বলার নেই। স্ক্রিপ্টেড হয়ে গেছে। মমতা ব্যানার্জি জানে তখন 2006 বলে গেছিল যে 1 কোটি নাকি অনুপ্রবেশকারী অলরেডি পশ্চিমবঙ্গে আছে। সুতরাং আজকে 1 কোটির বেশি অনুপ্রবেশকারী এইসব বন্ধ হবে একটু, যে বন্ধ হবে চলে যাচ্ছে, সেই জন্য ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, সেই উল্টো পাল্টা বলছেন, সেই জন্য মুখপাত্র এসে বলছেন। লোকে দেখছে, প্রীতম কি ভাববে, লোকে দেখছে, এগুলো আমরা স্কুলে করি এগুলো। প্লিজ কৃষাণু দা, আমার কাছে 2 মিনিট আছে। লোকে দেখছে মানে উনি তো বলছেন দেখে নিয়েছে, তুমি আর ঢাকলে তো কিছু হবে না। তুমি তোমার এই শোটা আজকে ভাইরাল হবে, মানে একটা সুতরাং কথা হচ্ছে ওনারা বলছেন যে ওনার কিছু বলার নেই, তুমি তবুও জোর করে ওনাকে বলাবে, এটা কি হচ্ছে? উনি বলছেন ওনার কিছু বলার নেই, তৃণমূলের কিছু বলার নেই। আচ্ছা তুমি না বলতে দিলে কি করে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু চুপ করো 2 মিনিট, আমি বলার আছে কিনা শুনি। কৃষাণু দা, বললাম তো ও যা শুরু করে দিয়েছে ডিবেটটা, আমরা ডুগডুগি বাজিয়ে দিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ডুগডুগি বাজাচ্ছে, আর এই সুকান্ত, শুভেন্দু সব তিরিং বিড়িং তিরিং বিড়িং তিরিং বিড়িং। কারণ হচ্ছে ওনার অভিজ্ঞতা আছে 2020-তে এইভাবে বিহার দেখিয়ে লাফিয়ে লাফিয়ে উনি বিজেপিতে গেছিলেন, 200 বলে 77-এ আটকে গেছে। এবারও উনি আবার ভরাডিবি হয়েছেন, এবার হয়তো বাড়ির বউ কথা বলতে দেবে না, তার জন্য যা কথা বলার চেঁচিয়ে আমাদের কণ্ঠরোধ করে স্টুডিওতে বলে। কণ্ঠরোধ করে। আচ্ছা তুমি বলো তো, সভ্য ওনাকে কি আসতে এখানে তুমি না করেছিলে? কেন আসেনি? কারণ হচ্ছে ভয় পেয়ে গেছে। কারণ হচ্ছে কাকু যে বলে দিয়েছে যে অভিষেক ব্যানার্জি টাকা পয়সা নিয়েছে, সেই অভিষেক ব্যানার্জি, জনৈক অভিষেক ব্যানার্জি যে এমপি ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি, সেটা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ভাইপো নিজে স্বীকার করে দিয়েছে। সুতরাং মানুষ এগুলো বুঝে গেছে যে চোর, এই চোরের সরকারদের বিসর্জন দেবে 2026 নির্বাচনে। তো সুতরাং তারা ভয় পেয়ে আবল তাবল বলতে শুরু করে দিয়েছে। সেই জন্য মুখপাত্র এসে বলছে আমাদের কিছু বলার নেই, ডুগডুগি বাজছে। ডুগডুগি না, আমার ডামরু বাজবে, ডামরু 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 বোঝো, ডামরু। ওই কালীঘাটে তোমার ডামরু বাজিয়ে বাজিয়ে তোমার ওখানে যে তোমার যত রকম তোলামূল আছে সবাইকে আদিগঙ্গা শুরু করে বঙ্গোপসাগরে বিসর্জন হবে, ডামরু বাজানো শুরু হয়ে গেছে। জনগণ ডমরু বাজছে, জনগণ ডমরু বাজছে। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। বহিরাগতদের ভাষা ডামরু, আমরা ডুগডুগি বলি। আরে বাবা এই তো বহিরাগত, আর তোমার বহিরাগতদের থেকে শুরু করে সব তুমি না, বাংলা বাঙালির কলঙ্ক, কোথায় আলোচনা শুরু হওয়ার কথা ছিল, দিনের শেষে ডামরু আর ডুগডুগিতে এসে ঠেকলো, এই তো অবস্থা। আচ্ছা প্রীতম অনেক ধন্যবাদ, কৃষাণুদা অনেক ধন্যবাদ। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।